হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। 2 দিন ধরে কিছু পেটে পড়েনি, ক্ষুধায় কলিজা পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কেউ তো আর এমনি এমনি খেতে দিবে না। 12 বছরের একটি ছেলে কতক্ষণ না খেয়ে থাকতে পারে? দুনিয়া বড়ই নিষ্ঠুর। কতজনের কাছে গেছে কাজের বিনিময়ে খাবার চাইতে, কিন্তু সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে। সবাই বলে কোনো কাজের লোকের দরকার নেই, পানি খেয়ে আর কতক্ষণ পারা যায়। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো কোনো কাজ জোগাড় করতে পারেনি, তাই পেটে কিছু পড়েনি। একটু পানি খেয়ে রাস্তার ফুটপাতে গা এলিয়ে দিল ছেলেটি। ছেলেটির নাম আকাশ। ব্যাস, এতটুকুই তার পরিচয়। তবে ওর বাবা আছে, মা অনেক আগেই দূর আকাশের তারা হয়ে গেছে। কিন্তু আকাশকে ওর বাবা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল তার? বিনা দোষে এত কিছু সহ্য করতে হচ্ছে। সে তো কিছু, বরং সবকিছু সৎমা করেছে। খোলা আকাশের নিচে শুয়ে আকাশের তারার দিকে তাকিয়ে ভাবছে এসব কথা। এসব ভাবতে ভাবতে যে কখন তার চোখ পানিতে ভরে এলো সে নিজেও জানে না। আকাশের খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মু কেন ছেড়ে চলে গেলে আমায়? একটু এসে দেখে যাও, তোমার বাবু ভালো নেই। আজ 3 দিন ধরে না খাওয়া, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবো? খেতে দেওয়ার যে লোক নেই, আদর করে খাইয়ে দেওয়ারও লোক নেই। কেন আমাকে একা করে রেখে গেলে? চোখের পানি চোখ থেকে গড়িয়ে রাস্তায় পড়ছে। এমন সময় একজন লোক আকাশের সামনে দিয়ে ছুটে গেল রক্তাক্ত অবস্থায়, আর তার পেছনে 2জন পুলিশ। আকাশ ওদের থেকে অনেক অবাক হয়। ওর মনে হয় কি হচ্ছে একটু দেখা দরকার, তাই সে ছোট ছোট পায়ে এগিয়ে যায় ওদের দিকে। কিছু যেতেই আকাশ দেখতে পায় লোকটা নিচে মাটিতে পড়ে আছে, আর পুলিশ দুটো গান পয়েন্ট করে এগোচ্ছে। কত বছর পরে তোকে পেয়েছি, এবার আমার প্রমোশন আটকায় কে? পুলিশের একজন নাম জাবির, সে মোবাইল বের করে কমিশনারকে ফোন দেয় আর বলে, স্যার, আমরা কবিরকে ধরে ফেলেছিলাম, কিন্তু আমার সাথে যে ছিল তাকে ও গুলি করে মেরে দেয়, তাই আমিও তাকে এনকাউন্টার করে দিছি স্যার। ফোন কেটে দেয় জাবির। জাবিরের সাথে থাকা লোকটা জাবিরের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। সে কিছু বলার আগেই ডিসকাউ করে বুকের বাঁ পাশে গুলি করে দেয় জাবির। সরি, তাহলে তুই আমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছিলি, তাই এমনটা করতে হলো, মাফ করে দিস প্লিজ। তো আমরা কোথায় ছিলাম? কবিরের দিকে তাকিয়ে, তুই একটা সাইকো জাবির, এভাবে কতদিন লুকিয়ে থাকবি? একদিন তোর সবকিছু সামনে আসবি। আমি ভবিষ্যৎ সম্পর্কে ভাবি না, তাই কাজটা ফিনিশড করি আগে। আর তুইও আমাকে মাফ করে দিস, ভূত হয়ে যেন পিছু না পড়িস। আকাশ এসব লুকিয়ে দেখছিল আড়াল থেকে। তার মনে হচ্ছে পুলিশ লোকটা খারাপ, তাই সে বেশি কিছু না ভেবে তার পাশে পড়ে থাকা পাথর হাতে নিয়ে গায়ে সব জোর দিয়ে মেরে দেয়। জাবির যখন গুলি করবে ঠিক তখনই একটা পাথর এসে জাবিরের মাথায় লাগে, এতটা জোরে যে তার সামনের সবকিছু কালো হয়ে আসে। হাত থেকে গান পড়ে যায়, মাথা ধরে বসে পড়ে। আকাশ আড়াল থেকে বেরিয়ে শুয়ে থাকা লোকটিকে বলে, তাড়াতাড়ি পালিয়ে যান আপনি। এটা শুনে লোকটা আকাশের দিকে তাকালো। সে দেখে একটা ছেলে, দেখতে সুন্দর, কিন্তু জামা কাপড় অনেক ময়লা। কবির ভাবে সে যদি পালিয়ে যায় তাহলে জাবির তো ওই ছেলেটাকে ছাড়বে না। তাই কবির গিয়ে আকাশের হাত ধরে আর বলে, ও অনেক ভয়ঙ্কর, তুইও আয় আমার সাথে। বলে হাত ধরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুদূর যেতেই আকাশের শরীরের বাকি শক্তিটুকুও ফুরিয়ে গেল। 3 দিন ধরে না খাওয়া, তাই রাস্তায় পড়ে গেল। অনেক কষ্ট হচ্ছে তার, যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে। অনেক পানি পিপাসা পেয়েছে, তাই পানি পানি করতে লাগলো। কবির এটা দেখে একটু ভয় পেয়ে যায়, তাই আকাশকে কোলে করে পাশের একটা দোকানে নিয়ে যায়। একটা কেক আর পানি কেনে, একটু করে কেক আর একটু পানি খাওয়াচ্ছে। সে আকাশকে দেখে বুঝতে পেরেছিল সে ক্ষুধার্ত। রাত 12টা। কবির আর আকাশ বাসে বসে আছে, উদ্দেশ্য ঢাকা। আকাশ কবিরের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। আকাশও চায় না এখানে থাকতে, মুখোমুখি হতে চায় না তার বাবা মায়ের। কিছুক্ষণ আগে আকাশ একটু সুস্থ, তখন কি নাম তোর? আমাকে কেন বাঁচালি? আমার নাম আকাশ। আমার মনে হলো ওই পুলিশটা খারাপ, তাই। তোর বাড়ি কোথায়? বাবার নাম কি? একটু ভেবে বলে,
আমি একা, আমার কেউ নেই। আমি একা, থাকার কোনো জায়গাও নেই। কবির আকাশের মুখেটা আলতো ছুঁয়ে দেওয়ালে। ভালোই মিথ্যা বলতে পারিস তো। আমি মিথ্যা বলিনি। মানুষের মুখ মিথ্যা বলে, কিন্তু চোখ নয়। তুই চাইলে আমি জিজ্ঞাসাও করব না, তবে তুই চাইলে আমি তোকে আমার সাথে নিতে পারি। বল, যাবি আমার সাথে? কবির হচ্ছে একজন গ্যাংস্টার। পরিবার বলতে কেউ নেই, সবাই মারা গেছে। না, সবাইকে মেরে ফেলা হয়েছে। মেরেছে ডার্ক মাফিয়া। সকালের মিষ্টি সূর্যের আলো আকাশের চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। আকাশ দেখলো সে কবিরের হাঁটুর ওপর শুয়ে আছে, আর তার হাত আকাশের মাথার ওপর। আকাশের যেন আজ অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর কবিরের ঘুম ভাঙলো। বাস স্টেশনে থামার সাথে সাথে 5 থেকে 6টা গাড়ি এসে থামলো স্টেশনে। আকাশের হাত ধরে নিচে নামলো। গাড়ি থেকে অনেক লোক নামলো, আর একজন ছুটে আসলো কবিরের কাছে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমরা অনেক টেনশনে ছিলাম। আমি ঠিক আছি। আর এ আমাকে বাঁচিয়েছে, তাই আজ থেকে এই আমার ছেলে, আকাশ। আকাশ চৌধুরী। আর তোমাদের ছোট সাহেব। 12 বছর পরে দুবাই। চৌধুরী গ্রুপ অ্যান্ড প্রো রহমত মিয়া ছুটছে বসের কেবিনের দিকে। রহমত এখন আর বডিগার্ড নেই, সে এখন কোম্পানির ম্যানেজার। অনুমতি না নিয়ে দরজা খুলে রহমত বলল, অবশ্য তাকে এই পাওয়ার দেওয়া হয়েছে। স্যার, ড্রাগনের লোকেরা গাড়ি আটকে দিয়েছে। মাল সময় মতন ডেলিভারি না হলে আমাদের কোম্পানি অনেক লস হবে। কবির চৌধুরী বসে একটা ফাইল দেখছিল। রহমতের দিকে তাকিয়ে চশমা খুলল আর বলল, খোঁজ নাও, আকাশ কোথায়? রহমত আকাশের নম্বরে ফোন দিচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ। স্যার, আকাশবাবুর ফোন তো অফ। মুখ কালো করে রহমত বাবু বলে ডাকে আকাশকে। কবির চৌধুরী একটু হাসলো। আরে রহমত, এত টেনশন নিও না, জাস্ট চিল। শুনশান রাস্তা, দুই পাশে মরুভূমি বালি চিকচিক করছে। দুই গাড়ি ভর্তি মাল। বস, আমরা প্রায় পৌঁছে গেছি। ড্রাগনের চেলা ফোনে। তোদের কয়জন আসোস? ফোনে ড্রাগন। বস, আমরা 10 জনের মতো আছি। সাবধানে মাল গোডাউনে রেখে দিবি। এসব বলছে এমন সময় হঠাৎ করে একটা গুলি এসে চেলার পাশে বসা লোকটার মাথায় লাগে। চেলা বলতে ভালো লাগছে না, ওর নাম রহিম। এতে রহিমের হাত থেকে ফোনটা পড়ে যায়। সে দেখে ওর পাশে বসে থাকা লোকটির কপাল ফুটো হয়ে গেছে, আর তার সামনে গ্লাস ফুটো হয়ে আছে। তাই সে ফুটো অনুসরণ করে সামনের দিকে তাকায়। এদিকে ড্রাগন ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। রহিম দেখলো তাদের সামনে একটা ল্যাম্বরগিনি কার, আর গাড়িতে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে। মুখে সিগারেট, এক হাত দিয়ে খাচ্ছে, আর অন্য হাতে একটা M4A1 গান তার ঘাড়ের সাথে হেলান দিয়ে রাখা। ছেলেটি দেখতে সুন্দর, মুখে কোচা কোচা দাড়ি, লম্বায় 6 ফিটের মতো, কালো প্যান্ট, সাদা শার্টের ওপরে কালো ব্লেজার, আবার কালো শু, চুলগুলো স্টাইল করা, চোখে কালো সানগ্লাস, সব মিলিয়ে যেন ম্যান ইন ব্ল্যাক। আকাশ, হ্যাঁ, এটাই আকাশ চৌধুরী। ড্রাগনের লোকেরা গাড়ি থামিয়ে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। যা সবাই, ওর লাশ দেখতে চাই আমি। রহিম চিৎকার করে। সবাই যে যার মতো ছুরি, কাটারি, দ্রামদা, রড এসব নিয়ে ছুটে আসছে আকাশের দিকে। আকাশ গানটা গাড়িতে রেখে সিগারেট টানতে টানতে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। একজন আকাশে রামদা দিয়ে মারতে লাগলো ওর পেটে। একটা ঘুষি মেরে ওর কাছ থেকে রামদাটা নিয়ে লোকটার গলায় চালিয়ে দেয়, আর তার মাথাটা নিচে গড়িয়ে পড়ে। এটা দেখে বাকি সবাই একটু ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এখন বুঝতে পারছি সকাল থেকে হাত কেন চুলকাচ্ছিল। ওই, তোরা দাঁড়িয়ে গেলি কেন? আমার কাছে তোদের সাথে গল্প করার টাইম নেই। সো কাম এন্ড ফিনিশ মি। বলে আবার মুখে সিগারেট দিল আকাশ। এবার একেবারে সবাই চলে আসলো আকাশের কাছে। 8টা লাশ রাস্তায় পড়ে আছে। আকাশের জামা কাপড়ে মুখে রক্ত লেগে আছে। সিগারেট শেষ হয়ে এসেছে, তাই নিচে ফেলে পা দিয়ে পিষে দিল। ট্রাকের সামনে রহিম দাঁড়ানো আছে। সে তো ভয়ে আধা মরা হয়ে গেছে। আকাশ ওর দিকে তাকালো, হাত উঁচু করে ডাক দিল রহিমকে। রহিম মাথা নাড়িয়ে বলল, না। ধুর শালা, আয়, তোকে কিছু করব না। তোকে আমার পছন্দ হয়েছে রে। আকাশ পেছনে নিজের গাড়ির কাছে চলে গেল। রহিম এখনো আগের জায়গায় দাঁড়ানো। এই, তোকে আসতে বলেছে না এখানে? আকাশ একটু রেগে। রহিম ভয় পেয়ে আকাশের কাছে চলে এলো। কোমর থেকে একটা গান বের করে রহিমকে দেয়। নিজের চশমা খুলে দেয় আর বলে, নে, এবার মার। রহিম একবার আকাশের চোখের দিকে তাকায়, একবার তার হাতের গানের দিকে। ধুর, তোর দ্বারা হবে না।
বলে আকাশ রহিমের বুকে গুলি করে দেয়। বলতে থাকে, কত সময় পেয়েছিস, এর মধ্যে আমাকে মেরে দিতে পারতিস, কিন্তু আকাশ নিজের শার্ট ব্লেজার খুলে নিচে ফেলে দেয়। আকাশের জিম করা বডি বেরিয়ে আসে। গায়ে থেকে পানির বোতল নিয়ে মুখ ভালো করে ধুয়ে নেয় আর পকেট থেকে ফোন বের করে রহমত মামাকে ফোন করে। আকাশ রহমতকে মামা বলে ডাকে। হ্যালো মামা। বাবু তুই কোথায়? ফোন অফ কেন? আরে এদিকে আমাদের সর্বনাশা হয়ে গেছে। হ্যাঁ মামা, তুমি কি করে ভাবলে এই আকাশ চৌধুরী বেঁচে থাকতে আমাদের সর্বনাশ হবে? নতুন রাস্তায় লোক পাঠিয়ে ট্রাক নিয়ে যাও। রাখলাম, বাই। অফিসে তো রহমত, বলেছিলাম টেনশন নিও না। হাসতে হাসতে কবির চৌধুরী আপনিও যেমন আপনার ছেলেটাও তেমন। বলে রাগে গজগজ করতে করতে চলে গেল রহমত। আসলে রহমত কবির চৌধুরীর বন্ধুর মতো আর আকাশকে নিজের ছেলের মতোই ভালোবাসে। পরিবার বলতে আছে স্ত্রী, একটা মেয়ে, একটা ছেলে, কিন্তু তারা সবাই বাংলাদেশের। এটা দেখে কবির চৌধুরী আরো জোরে হাসতে লাগলো। ম্যাডাম ম্যাডাম, অনেক বেলা হয়ে গেছে, এবার ওঠেন, বড় সাহেব আপনাকে ডাকছে। ওই ভাগ এখান থেকে, সকালে উঠে তোর মতো ছোট লোকের চেহারা দেখতে চাই না। কাজের লোকটি বাইরে চলে গেল। কম্বলের মধ্য থেকে বেরিয়ে এলো একটা মেয়ে। দেখতে অনেক সুন্দর, ঠিক যেন পরি। ডান গালে একটা তিলও আছে। নাম তাইবা মনি। তার বাবা ডাকে মনিরা বলে। ধনী বাবার একমাত্র মেয়ে, আদর পেয়ে বাদর হয়ে যাওয়া প্রাণী একটা। বাবার পাওয়ার দেখিয়ে চলে সবসময়, অহংকারে যেন পা মাটিতে পড়ে না। ওর বাবা দেশের নামকরা বিজনেসম্যান আরমান আহমেদ। মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু একে প্রথম দেখায় ছেলে মনে হবে সবার, কারণ পোশাক ছেলেদের মতোই পরে। মনিরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার বাবা তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মাই প্রিন্সেস। তো ঘুম কেমন হলো? ভালো। তবে আমি তোমাকে কতবার বলেছি যে কোনো ছোট লোক যেন আমার ঘরে না আসে। সামনে দাঁড়ানো কাজের লোকদের দিকে তাকিয়ে বলল। হয়েছে, এখন খেয়ে নাও। আরমান আহমেদ তার মেয়ের প্লেটে খাবার দিচ্ছে। মনিরা খাচ্ছে, এমন সময় তার কাশি লাগে। তার গ্লাসে পানি নেই, জগ একটু দূরে। মনিরার কাশি লাগায় একটা কাজের লোক ওর গ্লাসে পানি ঢেলে দিতে গেলে মনিরা ওই লোকটিকে কষে একটা থাপ্পড় দেয়। কত বড় সাহস, তুই আমার গ্লাসে হাত দিস? তোকে আমি। আবার চর মারতে গেলে আরমান আহমেদ ওকে আটকায় আর ইশারায় কাজের লোকদের চলে যেতে বলে। মনিরা তার বাবার দিকে তাকায়। মনিরা, এটা কিন্তু অনেক বাড়াবাড়ি। আচ্ছা, তুমি তো ওদের দেখতে পারো না, তাহলে ওদের বিদায় করে দিই, কি বলো? দাও, ওদের মুখ আমি আর দেখতেই চাই না, চত্বর সব। তাই বলে দিয়ে, তাহলে আমাদের বাড়ির সব কাজ তোমাকে আর আমাকে করতে হবে। রান্না করা, ঘর পরিষ্কার করা, সবকিছুর দেখাশোনা, কি বলো, করতে পারবে তো? যদি পারো তাহলে আমি ওদের বিদায় করে দিচ্ছি। মনিরা কোনো কিছু বলল না, সোজা নিজের রুমে চলে গেল। রুমে বসে সে ভাবছে, বাবা তো কথাগুলো ঠিকই বলেছে, কিন্তু ওদের যে সহ্যই হয় না আমার। রাতে কবির চৌধুরী বাড়িতে সোফায় বসে টিভি দেখছে। তখন আকাশ দরজা খুলে পেছন দিকে বিনা শব্দে নিজের রুমের দিকে যেতে লাগলো। আকাশ, এইদিকে আয়। ইস, কিভাবে বড় আব্বু, তুমি তো অন্যদিক ফিরেছিলে। আকাশ কবির চৌধুরীকে বড় আব্বু বলে ডাকে, কারণ তার আব্বু আছে, সে শুধুমাত্র আকাশের আব্বু। ভুলে যাস না আমি তোর কে হই, আর তোকে সেই ছোট্টবেলা থেকে চিনি আমি, তাই আমার সাথে চালাকিতে পেরে উঠবি না। আচ্ছা বলো, কি বলবে? অনেক টায়ার্ড আছি। ফৌজিয়ার বিয়ের ডেট চলে এসেছে, তাই 1-2 দিনের মধ্যে রহমত আর তোকে বাংলাদেশ যেতে হবে। সবকিছু গুছিয়ে নে। ফৌজিয়া রহমত মিয়ার মেয়ে। তুমি যেটা বলবা সেটাই হবে। আকাশ কখনো কবির চৌধুরীর কথার আবদ্ধ হয় না। এখন যা, ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে বলে আকাশ চলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এসে ফোনটা হাতে নিল। ডাইনি নামে একটা নম্বরে কল দিল। এটা ফৌজিয়া। আকাশ তাকে ডাইনি নামে ডাকে, নিজের বোনের মতোই ভালোবাসে। ফৌজিয়া দেখতেও অনেক সুন্দর, অনেক ভদ্র, মনে কোনো অহংকার নেই। হ্যালো ভাই। কিরে ডাইনি, কেমন আছোস? ভালোই। ভালোই তো থাকবি, কারণ আমাদের জ্বালিয়ে তোর তো হয়নি। এখন আমাদের ভোলা ভালা দুলাভাইটাকে শেষ করবি। বুঝেছি, তো মার খাইতে ইচ্ছে করছে, তো আসবি কবে? পরশু। বল কি কি লাগবে আমার একমাত্র বোনটা? আমার কিছু চাই না, তুই আসলেই হবে। মামি, রিমন ওরা কোথায়?
সবাই কাজে ব্যস্ত, আমি বসে বসে বোর হচ্ছি, তুই আয় না তাড়াতাড়ি। ওকে বাই। বলে রেখে দিল। ওরা কেউ আকাশের প্রফেশন সম্পর্কে কিছু জানে না, মানে আকাশ যে গ্যাংস্টার এটা ওরা জানে না। ওরা সবাই জানে আকাশ একটা ভদ্র ছেলে যে কিনা ব্যবসা সামলাচ্ছে। পরের দিন মনিরাকে আরমান আহমেদ ঘুম থেকে ডেকে তুলল। ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে পড়লো। নিজের গাড়ি নিজেই চালাচ্ছে। কলেজে যাওয়ার জন্য মনিরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর সাথে আছে বাপের দান করা কয়েকটা বডিগার্ড। কলেজে মন খারাপ করে বসে আছে, কারণ তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে কয়েকদিন পরে, আর সেটা হলো ফৌজিয়া। হঠাৎ কলেজের ভিপির ভাই রবিন মনিরার কাছে এসে বলল, হাই মনি, কেমন আছো? একে দেখলে যেন মনিরার গা জ্বলে। সবসময় মেয়েদের শরীর টাচ করার ধান্দায় থাকে, তবুও মুখে হাসি এনে বলল, মার খেতে না চাইলে ফুট এখান থেকে। হ্যাঁ বেব, কি বলো এগুলো? রবিন একটু কাছে আসায় মনিরা একটা থাপ্পড় মেরে বলে, বলছি এখান থেকে চলে যেতে, তা না করে তুই আবার আমার দিকে এগিয়ে আসছিস, সাহস কত বড় তোর? বলে মিডিল পয়েন্টে লাথি মেরে দেয়। এয়ারপোর্টে কবির চৌধুরী, আকাশ আর রহমত মামা দাঁড়িয়ে আছে। রহমত, খেয়াল রেখো, আমার কলিজাকে তোমার সাথে পাঠাচ্ছি, জানোই তো ও আমার দুনিয়া। আকাশ চুপচাপ এসব শুনছে। যার দুনিয়া হতে চেয়েছিল সেই তো দূরে ঠেলে দিল, কিন্তু ইনি? আকাশ কবির চৌধুরীকে জড়িয়ে ধরলো আর বলল, নো টেনশন বড় আব্বু, মামা আছে তো। কি বলো মামা? স্যার, আমি আছি তো। আমি থাকতে বাবুর কিছুই হতে দেব না। নিজের খেয়াল রেখো আর সময় মতো চলে আসবা, কেমন? আর গিয়ে ভদ্র ছেলে হয়ে থাকবি, ভুলে যাবি না ওটা কিন্তু তোরও বাড়ি। বিদায় নিয়ে প্লেনে উঠে পড়লো বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে আকাশের কাছে 3টে লাগেজ, আবার একটা ব্যাগ। বাবু, এত ব্যাগে কি কি রেখেছস? তোমাকে কেন বলবো? মনে আছে তো তুই এখন ভদ্র ছেলে। আকাশ আর রহমত মিয়া কথা বলতে বলতে বের হচ্ছে, এমন সময় একটা ছেলে ছুটে আসলো আকাশের দিকে। এসে রহমত মিয়ার পায়ে হাত দিয়ে সালাম করলো। রহমত মিয়া তাকে পা থেকে তুলে জড়িয়ে ধরলো। কেমন আছো আব্বু? ভালো। তুই আর বাকি সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তো চলে যাওয়া যাক। কেউ একজন তো আমাকে ভুলেই গেছে। আকাশ একটু জোরে বলল। রিমন আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। রিমন ভাবুক হয়ে বলল, মামা আমি গেলাম, আমি আর যাব না। আকাশ মন খারাপের অ্যাক্টিং করে। আরে আরে, তুই চলে গেলে আমার মাথায় একটাও চুল রাখবো না ওই ডাইনি। তাই তোকে আমার চুলের কসম, তুই যাস না, ফিরে আয়। আরে কি যেন বলে না গানে? হ্যাঁ, যেও না সাথী ও। আর আমি তুই শুধরাবি না আর, তাই না? আকাশ রিমনকে জড়িয়ে ধরে। আকাশ আর রিমন ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। রাত 11টা। রহমত মামার বাড়িটা অনেক বড় আছে, আর বিয়ে বলে সাজানো দেখতে অনেক সুন্দর লাগছে। রিমন দরজার কলিং বেল দিচ্ছে। রিমনের আম্মু নুসরাত বেগম দরজা খুলে রহমত মামাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরো অনেক কিছু বলল। মামির সাথে কথা বলে নিলাম। আসার সময় খেয়ে এসেছিল, তাই না খেয়ে রুমে চলে গেল। হ্যাঁ, এই বাড়িতে আকাশের জন্য আলাদা রুম আছে। ফ্রেশ হয়ে ঘুম। সকালে আকাশ, এই আকাশ, অনেক বেলা হয়ে গেছে, ওঠ, কত কাজ পড়ে আছে। বিয়ে বাড়ি বলে কথা। আমি আড়ামোড়া করে উঠতে এই ডাইনিটা লাফাইতে লাফাইতে আমার রুমে প্রবেশ করলো, এসে আমার বিছানায় বসে পড়লো। নাও, শুরু হয়ে গেল। আকাশ, ফ্রেশ হয়ে নিচে আয়। বলে মামি চলে গেল। ভাই, আমার জন্য কি এনেছিস? কিছু না, তুই তো বলেছিলি তোর কিছুই চাই না। মন খারাপ করে। নতুন বউটার মন খারাপ হয়ে গেল বুঝি? ওখানে লাল লাগেজটা তোর জন্য, যা দেখ কিছু পছন্দ হয় কিনা। আকাশ 3টে লাগেজ নিয়ে এসেছিল। লালটা ফৌজিয়ার, কালোটা বাড়ির সবার জন্য, আর সাদাটা নিজের বাবার জন্য, যে কিনা আকাশকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আকাশের বাংলাদেশে আসা 2টাই উদ্দেশ্য, এক ফৌজিয়ার বিয়ে, 2 বাবাকে এক পলক দেখা। তোর বাংলাদেশে আসার অপেক্ষায় ছিলাম এতদিন কবির চৌধুরী। তোর জন্য আমি আমার চাকরি হারিয়েছিলাম, জেলে যেতে হয়েছে তোর জন্য, তোকে আমি বাঁচতে দিব না। ডেভিলের মতো হেসে হাতের মধ্যে পিস্তল ঘুরিয়ে বলল জাবির। খবর নে কবির চৌধুরী সম্পর্কে। জাবির তার একটা কর্মীকে বলল। আকাশ সকাল থেকে কাজ করছে, এমন ভাবে আছে যে কেউ বুঝবে না যে সে একজন কোটিপতি। একটা টি শার্ট, একটা প্যান্ট আর একজোড়া স্যান্ডেল পরা, দেখে মনে হচ্ছে না
কেমন মনে হচ্ছে আপনারা ভেবে নিন। ফৌজিয়া বাইরে এসে উঁকি মারছে, আকাশ সেটা খেয়াল করেছে। সে আকাশের কাছে চলে আসলো আর বলল, ভাই। আকাশের হাত ধরে করুণ লোকে তাকালো। আকাশ একটু হেসে বলল, বল কি লাগবে। আকাশ জানে ফৌজিয়ার এমন লোক মানে ওর কিছু চাই, কারণ নিজের বোন ভাবে তাকে, তাই তার সবকিছু জানা কর্তব্য। ইস, আমার যে কেন একটা বোন থাকলো না। ও ও শপিং মলে আসবে আজকে, আমিও যাব। প্লিজ কিছু কর। যেতেই হবে। মাথা নাড়িয়ে। তুই যে কি মামা মামিকে কি বলবো এখন? আমি ওসব কিছু জানি না। প্লিজ প্লিজ ভাই, তুই তো কত ভালো, কিউট পিউট সোনা ময়না টিয়া। থাম, ভাবতে দে আগে। যাক বাবা, কত কষ্টে বের হতে পারলাম। এখান থেকে ডান দিকে যা। আকাশ গাড়ি ড্রাইভ করছে। মল তো ওইদিকে না, তাহলে ওদিকে কেন যাব? আর আমাকে চেঞ্জ করারও টাইম দেশ নাই, কেমন বাজে দেখাচ্ছে। ওরে আমার হনুমান ভাই, যেই না চেহারা তাতে আবার বাজে। বেশি কথা না বলে ওইদিকে চল। মনিরা তাদের বাড়ির সামনে সেজে গুজে দাঁড়িয়ে আছে ফৌজিয়া ওকে নিতে আসবে বলে। কালো গাউনের সাথে হালকা মেকআপ, জাস্ট ওয়াও। আজ যেন সে পরীদের সাথে কম্পিটিশন করে তাদের হারিয়ে দিতে পারবে। আকাশ গাড়ি চালাচ্ছে, হঠাৎ তার চোখ গেল একটা গেটের সামনে দাঁড়িয়ে থাকা পরীর দিকে, থুকু মেয়ের দিকে। ওকে দেখে যেন আকাশের পুরো দুনিয়া থমকে গেল। স্লো মোশনে মেয়েটির চুল উড়ে মুখে চলে এলো। মেয়েটির কানের পেছনে চুল গোজাটা জাস্ট ক্রাশ। আকাশের হৃদস্পন্দন বেড়ে এতটা বেড়ে গেছে যেন ভেতরে কেউ ঢোল পিটাচ্ছে। হঠাৎ আকাশ মেয়েটির থেকে চোখ ফিরিয়ে নেয়, নিজে নিজেকে বলতে থাকে, কন্ট্রোল আকাশ কন্ট্রোল, এভাবে মোহিত হলে চলবে না, তোকে যে তোর বড় আব্বুর কথা শুনতে হবে। বলে আবার মেয়েটার দিকে তাকালো। যাই হোক, মেয়েটা অনেক সুন্দর। ভাই এখানে দাঁড়াও। ফৌজিয়া মেয়েটির পাশে আসায়, আয় উঠে আয়। ফৌজিয়া মেয়েটাকে বলল। মনিরা একবার আকাশের দিকে তাকালো ভালো করে। তোকে আমি কতবার বলবো যে এসব ছোট লোক চাকর বাকর নিয়ে আমার সাথে দেখা করতে আসবি না। মনি, কি বলছিস এসব? আকাশ এত সময় মেয়েটির সম্পর্কে যা ভেবেছিল এই মুহূর্তেই সব পানিতে ধুয়ে গেল। এখন আকাশের চোখে মেয়েটি সুন্দরী নয়, বরং অহংকারী। তোকে আমি বারবার বলেছি ড্রাইভার না নিয়ে আসতে, এনেছিস ভালো কথা। ওর কাপড় চোপড় দেখেছিস? কতদিন পরিষ্কার করে না, মনে হচ্ছে কোন এক ফকির। মনিরা গাড়িতে না উঠে গাড়ির বাইরে দাঁড়িয়ে কথাগুলো বলছে। আকাশের হাসি পেল কথাগুলো শুনে, আবার রাগও হচ্ছে। মনি, তুই কিন্তু বেশি বলছিস এবার। ও আমার ভাই আকাশ, তোকে বলেছিলাম তো আমি দুবাইতে থাকে, বিজনেসম্যান। আর রইল কাপড়ের কথা, ও কাজ করছিল, আমি ওকে ধরে নিয়ে এসেছি। ফৌজিয়া কড়া গলায় বলল এগুলো। এবার মনিরা আকাশের দিকে তাকায়, সে এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আকাশ কিছু বলছে না, এক স্টাইলে সামনের দিকে তাকিয়ে আছে, চোখ দুটি রাগে লাল হয়ে আছে। সরি বললাম তো, আরে কিছু তো বলুন। আকাশ এবার মনিরার দিকে ফিরল, চোখে রাগ স্পষ্ট, কিন্তু মুখে হাসি এনে বলল, সরি ম্যাডাম জি, আমি অহংকারীদের সাথে কথা বলি না। আকাশ, ফৌজিয়া আর মনিরা তিনজনই মলে পৌঁছে গেল। পথে মনিরা অনেকবার আকাশের দিকে তাকালেও আকাশ একবারও তার দিকে ফিরে তাকায়নি, কারণ আকাশ অহংকারীদের সহ্য করতে পারে না। তোরা যা, আমি আসছি। না, তা হবে না, চল আমার সাথে। বলে হাত ধরে টেনে নিয়ে গেল ফৌজিয়া। মনিরার এখন অনেক রাগ হচ্ছে যে আকাশ তার দিকে একবারও তাকাচ্ছে না, ভাব নিচ্ছে। তার ভাব দেখার টাইম এই মনিরার নেই। কিছুদূর যেতেই অভ্র চলে আসলো। আকাশ তাকে আগে থেকে চেনে। আসলে ফৌজিয়া বিয়ে যখন ঠিক করা হচ্ছিল তখন আকাশ বাংলাদেশে ছিল, আর আকাশ ফৌজিয়া ছোট। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? অভ্র ভার্সিটির প্রফেসর। আছে ভালোই। তা তোমার এই অবস্থা কেন? জামা কাপড়ের দিকে তাকিয়ে অভ্র বলল। আকাশ রাগে চোখে ফৌজিয়ার দিকে তাকিয়ে বলল, শব্দ সেই ডাইনিটার, ওর নাকি আর বলতে পারলো না ফৌজিয়া। আকাশের মুখ হাত দিয়ে চেপে ধরেছে। আরে আরে কি করছো, ওকে বলতে দাও। এত কিছু শুনতে হবে না, চলো, যেটা করতে এসেছি সেটা করি। কড়া গলায় বলল ফৌজিয়া। ওরা তিনজন সামনে, আকাশ একটু পেছনে। দুলা ভাই এখন থেকে তো এই শাসন, অন্য দিনগুলো তো বাদই দিলাম। ভেবে নিন ডাইনিটাকে কি রাখবেন নাকি নিজে ডাইনির জামাই হয়ে যাবেন। তবে রে হারামি, তুই দাঁড়া। বলে আকাশের দিকে ছুটে আসতে লাগলো ফৌজিয়া।
অভ্র ফৌজিয়ার হাত ধরে বলল, আমি তোমাদের ডায়েরিটাকে নিজের কাছে রাখতে চাই, অনেক আপন করে। একে অন্যের চোখের দিকে তাকিয়ে আছে। আকাশ আস্তে করে ওদের কাছে চলে গেল আর বলল, ও মাগো ট্রুলা। আকাশ আর অভ্র একটু দূরে বসে আছে আর ফৌজিয়া আর মনিরা কেনাকাটা করছে। বুঝি না বাপু, মেয়েদের এত কেনাকাটা কেন লাগে? আচ্ছা তুই তো বলেছিলি ওটা তোর ভাই, কিন্তু কেমন ভাই? ফৌজিয়া হালকা হেসে উত্তর দিল, আমার ভাই মানে আমার ভাই। ধুর, তোর সাথে কথা বলে বেকার। আচ্ছা এগুলো কার জন্য কিনছিস? চল তোকে একটা জিনিস দেখায়। ভাই, এখানকার সব থেকে দামি টি শার্টটা দেন তো। দোকানি একটা টি শার্ট বের করে দিল, যেটা দেখলে কেউ পছন্দ করবে না। ফৌজিয়া সেটা হাতে নিয়ে বলল, আয়, তুই জানতে চাইছস না কেমন ভাই? ওরা আকাশদের সামনে চলে গেল। ফৌজিয়া টি শার্টটা আকাশের সামনে ধরে বলল, ভাই এটা কেমন? আকাশ টি শার্টের দিকে না তাকিয়ে ফৌজিয়ার দিকে তাকালো আর বলল, এটা তোর পছন্দ হয়েছে? ফৌজিয়া মাথা নাড়ালো, তাহলে অনেক সুন্দর। আকাশ মুখে হাসি এনে, যা এটা ট্রাই করে আয় তো, আমাকে দেখা। আচ্ছা ওয়েট কর। আকাশ ওটা নিয়ে ট্রায়াল রুমে চলে গেল। অভ্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। দেখেছিস কেমন ভাই আমার? হয়তো আপন নয়, তবে আপনের থেকেও বেশি আপন, যে আমার জন্য, আমার মুখের হাসির জন্য সব করতে পারে। অভ্র এবার বুঝতে পারছে কি হচ্ছিল এখানে। আকাশ ওটা গায়ে দিয়ে বের হয়ে বলল, কেমন? ফৌজিয়া বলল, ছি, কি বাজে দেখা যাচ্ছে, এক্ষুনি খোল। কি বলিস বাজে মানে? তোর না পছন্দ হয়েছিল? আকাশ ফৌজিয়াকে বকছে আর ফৌজিয়া আকাশের বকা দেখে হাসছে। মনিরাও আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে, বিশেষ করে আকাশের চোখের দিকে, যেন তার চোখ কিছু বলছে। এই প্রথম সে কোনো ছেলেকে এত ভালো করে দেখছে। মনিরার লাইফে ছেলে বলতে তার বাবাই। আকাশের নাক সিটকিয়ে কথা বলা দেখে মনিরা নিজের অজান্তেই হু হু করে হেসে উঠল। মনিরার হাসির শব্দ শুনে আকাশের বলতি বন্ধ হয়ে গেল। আকাশে এক পলক মনিরার দিকে তাকিয়ে চোখ নিচু করে নিল। মনে মনে বলতে লাগলো, না না আর তাকাবি না, না তাকাস না। বেহায়া চোখ তার কথা কানে তোলেনি। আকাশ মনিরা সেই মুক্তঝরা হাসি দেখছে। এটা কি হলো? আকাশ আশেপাশে তাকাচ্ছে, সবকিছু থমকে গেছে, শুধু মনিরা বাদে। সে হাসতেই আছে। আকাশ ফৌজিয়ার বাড়িতে ফিরে এলো, মনিরাও আছে সাথে। কিন্তু এসে যা দেখে সেটা দেখে মাথায় রক্ত উঠে যায়। রহমত মামার বাড়িটা অনেক বড়, বাড়ির সামনে অনেক জায়গা, সামনে গেট। আকাশেরা গেট দিয়ে ঢোকার সময় আশেপাশে তাকিয়ে দেখে সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। আকাশ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ছুটে গেল। ফৌজিয়া আর মনিরা সাথে আছে। পরে যেটা দেখলো সেটা আকাশ আশা করেনি। সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির মধ্যে সবকিছু ভাঙাচোরা, আর মামি অজ্ঞান হয়ে আছে। মামার চুলগুলো এলোমেলো করা, রিমনের গাল দিয়ে রক্ত বের হচ্ছে। আকাশ ওদের মাঝে চলে গেল। রিমন কি হয়েছে? কে করেছে এসব? চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আকাশের। আকাশের এমন অবস্থা, রহমত মামা আকাশের কাছে চলে আসে। বাবু তোরা কখন এলি? এখানে তো কিছুই হয়নি না। মামার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। রিমন বল কি হয়েছে, কে করেছে সব? সাব্বির, কিরে শত্রু কি কেলানিটাই না দিব? ভাবতেই নাচতে ইচ্ছা করছে। ও ফৌজিয়াকে পছন্দ করত, আর আজকে ওকে তুলে নিয়ে যেতে এসেছিল। ওই করেছে এসব, মাকে চড় মেরেছে, ফলে সে অজ্ঞান হয়ে গেছে। আমাকে মারছিল তখন, বাবা ঠেকাতে আসলে বাবাকে ফেলে দেয়। চল আমার সাথে, বলে রিমনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মামা বলে, আকাশ তুই কিন্তু তোর বাবাকে কথা দিয়েছিস, সেটা ভুলে যাস না। কথা দিয়েছি ভদ্র থাকার, তাই বলে আমার মাকে যে মারবে, যে আমার বাবা সমান মামকে ধাক্কা দিয়ে ফেলে দেবে আর আমার ভাইকে মেরে রক্তাক্ত করবে, আর আমি কি সেটা দেখেই যাব? কিছু করব না? এমনটা আমি পারবো না। আর এমন শিক্ষা তো তোমরা তো আমাকে দাওনি। বলে রিমনের হাত ধরে বেরিয়ে গেল আকাশ। রহমত মিয়া আকাশকে ভালো করেই চেনে, কি ঘটতে চলেছে সেটা আগে থেকেই বুঝতে পারছে। না, আমাকে বড় সাহেবকে জানাতে হবে, এক্ষুনি জানাতেই হবে। কবির চৌধুরী বসে বসে চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। এমন সময় তার কল এলো। বলো রহমত। স্যার, বাবু কিন্তু এখানে কোনো এক অঘটন ঘটাতে চলেছে। বলে একটু আগের ঘটে যাওয়া সবকিছু খুলে বলো। আমার ছেলে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না। ওদের সাথে এমনটা হওয়া উচিত। আকাশের জায়গায় আমি হলে ও একই কাজ করতাম। রহমত কিছু বলছে না, কি বলবে বলার কিছু নেই।
এটা নিয়ে বিয়েতে কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম। বাই। বলেই কেটে দিল। মনিরা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তবে তাকে বেশ ভাবাচ্ছে আকাশের কর্মকাণ্ডগুলো। রহমত মিয়া মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। বাবাকে এমন ভাবে বসতে দেখে ফৌজিয়া দৌড়ে বাবার কাছে চলে গেল। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে বুঝি? দেখো ওদের কিচ্ছু হবে না। রহমত মিয়া ফৌজিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা তো হচ্ছে, তবে আকাশের জন্য না, ওই বখাটেদের জন্য। না জানি তাদের আজ কি হয়। রিমন আকাশকে নিয়ে সাব্বিরদের আড্ডাখানায় আসলো। সাব্বিরের সাথে আরো 10 জনের মতো লোক আছে। এটা দেখে রিমন বলল, আকাশ, কি দরকার এসব ঝামেলার? আমরা পুলিশের সাহায্য নেব। আরে বেটা, তুই শুধু ভাব ওরা তোর মা বাবার সাথে কি করছে, তারপর বল এদের কি ছেড়ে দেওয়া যায়? না, এদের তো কঠিন শাস্তি হওয়া উচিত, আর যেটা এখন আমি এদের দিব। রাগে গজগজ করতেই বলল রিমন। রিমন রাগ নিয়ে সাব্বিরদের সামনে চলে গেল। আকাশ পেছনে আছে একটু দূরে। রিমনকে দেখে সাব্বির বলল, আরে শালাবাবু যে, কি করে আসলে এখানে? একটু আগে খাবারগুলো খেয়ে কি পেট ভরেনি যে আবার খেতে চলে এলে? বসা থেকে উঠে রিমনের কাছে চলে এলো। প্রতিশোধ নিতে, তোকে মেরে প্রতিশোধ নিতে এসেছি। ওলে আমার শালাবাবুর রাগ। ওই, তোরা কি দেখছিস? তা শালাবাবু মারবা বুঝি? আচ্ছা মারো না মারো। নিজের গাল পেতে দিয়ে রিমন চোখ বন্ধ করে দিল একটা চড়, কিন্তু তার হাত কিছুতেই টাচ করেনি। তবুও দুম করে শব্দ হলো। তাই সে চোখ খুলে দেখে সাব্বির নিচে পড়ে গাল কেটে রক্ত বেরোচ্ছে। আরে ভাই, এক চড়েই কাট করে দিলি। আকাশ রিমনের হাত ধরে। হঠাৎ করে একজন হাতে লাঠি নিয়ে আকাশের দিকে ছুটে আসতে লাগলো। রিমন এটা দেখে চোখ বন্ধ করে নেয়, আর আকাশ ওই লোকটার বুকে লাথি মেরে দেয়। আকাশ ওদের যেমন ভাবে মারছে যেন আকাশ কোনো ক্ষুধার্ত বাঘ, আর বাকি সবাই তারই শিকার। রিমন এটা দেখে যেন আকাশ থেকে পড়লো। একে একে সবাইকে মারলো সে, তবে জানে মারেনি, হাত পা ভেঙে দিয়েছে। সাব্বির এক কোনায় গুটি মেরে পড়ে আছে। দেখ, তুই এটা ঠিক করলি না, আমাদের গায়ে হাত দিছস। সাব্বির আঙুল নাচিয়ে বলছে। আকাশের রাগ মাথায় আবার এই আঙুল নাচাচ্ছে। আকাশ এবার নিজের মাথা চুলকিয়ে বলল, হাত না, তোর এমন কিছু করব যাতে তোর হাতের কথা সব সময় মনে পড়ে। বলে আকাশ সাব্বিরের বাম হাত ধরে আর সব কয়টা আঙুল ভেঙে দেয়। এবার নে, হাতের কথা খুব মনে পড়বে। সাব্বির যন্ত্রণায় ছটফট করছে, বাম হাতের 4টে আঙুল ভাঙা। রিমন আর আকাশ বাইরে এসে গাইতে উঠল। আচ্ছা, এটা কি ঠিক হলো? মানে আমার তুই যেটা করলি? দেখ, যেটা তোর করার কথা সেটা আমাকে করতে হলো, তাই কোনো কথা বলবি না, চুপ। আর বাড়িতে এসব কিছু বলার দরকার নেই, কেমন? কিন্তু ওদের কি হবে? কি আর হবে, হসপিটালে ফোন দে, অ্যাম্বুলেন্স আসতে বলে এখানে। ও রহমত মামা মাথায় হাত দিয়ে বসে আছে সোফায়। মামির জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। ফৌজিয়া তার পাশে বসে আছে। মনিরাও পাশে বসে আছে। সবাই আক্ষেপ করছে রিমনরা কখন আসবে। আকাশ গাড়ি পার্ক করছে, তাই রিমন আগেই ঘরে প্রবেশ করলো। রিমনকে দেখে মামি ছুটে রিমনকে জড়িয়ে ধরে। কিছু হয়নি তো তোর মাথায়? হাত দিয়ে বলল, ইস, কতখানি কেটে গেছে। আম্মু, আমি ঠিক আছি, এত চিন্তা করো না। তখন আকাশ আসলো। রহমত মিয়া আকাশকে বলল, কেমন আছে? আকাশ উত্তরে শুধু হাসলো। রহমত মিয়া মনে মনে, যাক, তাহলে কেউ মরেনি। এখানে যদি আকাশ উত্তরে বলতো যে খুব ভালো আছে, তাহলে ওরা সবাই বৃন্দাবনের পাড়ি দিয়েছে। মনিরা চোখ ছোট ছোট করে এদের দুজনকে দেখছে আর ভাবছে, কিছু তো আছে যা সবাই বুঝতে পারছে না। তবে আমি তো জেনেই ছাড়বো মিস্টার অ্যাটিটিউড। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খাচ্ছে। মনিরাও আছে, ও নাকি এখানে থাকবে বিয়ের কয়দিন। আকাশের সামনের চেয়ারে বসে আছে সে, খাচ্ছে আর আকাশকে পর্যবেক্ষণ করছে। আকাশ, কালকে ফজিয়ার গায়ে হলুদ, অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠবি বলে দিলাম। তবে তুমি না ডাকলে উঠবো না। আচ্ছা বাবা, ডেকে দিবে। মামি বলল। মনিরা এখনো কেমন করে সন্দেহের চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা আকাশ অনেক আগে থেকেই খেয়াল করেছে, আর না পেরে আস্তে করে বলে উঠল, নিচের দিকে তাকিয়ে খা, আমার দিকে কি? রুমে আকাশ শুয়ে আছে, ঘুমাবে এমন সময় একটা ফোন এলো। এটা আকাশের খবরের। হ্যাঁ বল। স্যার, বিজনেসম্যান আরমান আহমেদ, সে আপনার বাবাকে হুমকি দিচ্ছে তার পদ থেকে সরে যেতে। আপনার বাবার জন্য নাকি তার বিজনেসে লস হচ্ছে। আকাশ একটু ভেবে বলল, আরমান আহমেদের সব খবর বায়োডাটা আমার চাই, কাল সকালের মধ্যেই, কথাটা যেন মনে থাকে। পরের দিন বিয়ে বাড়ি, অনেক মানুষ।
কিন্তু সবাই সবার কাছে ব্যস্ত। বাড়িটা আজ অনেক সুন্দর লাগছে, ভেতর থেকেও বাইরে থেকেও। কেননা আজ বাড়ির একমাত্র মেয়ের গায়ে হলুদ। কত আত্মীয় স্বজন এসেছে দূর দূরান্ত থেকে। তবে একটা কথা ভেবে রহমত মিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। সেটা হলো তার কলিজার টুকরা কালকে তার থেকে অনেক দূরে চলে যাবে। তাই মনমরা হয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছে। মামিও আজ অনেক ব্যস্ত সময় পার করছে। তিনি তার স্বামীকে এমনভাবে দেখে তার কাছে এগিয়ে যায়, কাঁধে হাত রাখে তার। এটাই নিয়ম, মেয়েদের জন্য তার স্বামীর বাড়িটাই আসল বাড়ি। আর আমাদের মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না। তবুও মন মানছে না। দেখেন, আপনি বাড়ির কর্তা, আর আপনি যদি এমন করেন তাহলে আমরা কি করব? জিয়া কি করবে ভেবেছেন? আমি ঠিক আছি, তুমি যাও, ওদিকটা দেখো। এই যা, আকাশ ওকে ডাকতে মনে নেই, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই আমি, তুমি প্যান্ডেলের দিকটা দেখো। বলে যেতে লাগলে রহমত মামা মামির হাত ধরে বলে, আজ 9 তারিখ, আকাশ ওখানে গেছে। এটা শুনে মামি সোফায় বসে পড়ল, চোখে হালকা হালকা পানির ভিড় জমেছে। ওগো, আমাদের ছেলেটার মন অনেক খারাপ, তাই না? জানো, ওর জন্য আমারও কষ্ট হয়। ভাবি, কেন ও আমার আপন ছেলে হলো না? কেন ওর সাথে এমন হলো? রহমত মামা মামি মাথা নিজের কাঁধে নিয়ে বলল, আল্লাহ আকাশের ভাগ্যটা এমন করেই লিখেছে, তাই হয়তো। আঙ্কেল, 9 তারিখে কি আকাশের কি হয়েছে? পেছন থেকে মনিরা বলে উঠল। মামা মামি দুইজন পেছনে ফিরে দেখে মনিরা জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। আরে মনিমা, কখন উঠলা? কিছু লাগবে তোমার? না আন্টি, কিচ্ছু লাগবে না আমার। কিন্তু মাত্র আপনারা কিছু বলছিলেন, 9 তারিখ, আকাশ, কি বলছিলেন এসব? না মা, এসব কিছু না, তুমি কিছু খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। ওকে কিছু খেতে দাও। বলে সেখান থেকে চলে গেলেন রহমত মামা। মনি, আসো আমার সাথে। আন্টি, ফৌজিয়া আমাকে ডাকছিল, আমি গিয়ে আগে শুনে আসি। মামার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে সেখান ছুটে চলে গেল। ফৌজিয়া, এই ফৌজিয়া, আর আমি কই তুই? ফৌজিয়ার রুমে গিয়ে চিৎকার করছে মনিরা। ফৌজিয়া ওয়াশরুম থেকে দৌড়ে বের হলো। কি হলোটা কি রে? এমন গরুর মতো হাম্বা হাম্বা করছস কেন? বাদ দে সবকিছু, আগে বল আকাশ কোথায়? ফৌজিয়া মনিরার কাছে এসে বলল, কি, আমার ভাইকে খোঁজ করছিস? কেন কেন, সামথিং সামথিং নাকি? হো হো করে হেসে। মার খাবি নাকি বলবি? চোখ গোল গোল করে মনিরা বলল, কোথায় আবার? দেখ, কোথাও কোনো কাজ করছে হয়তো। না, ও নাকি বাড়িতেই নেই। আঙ্কেল আন্টিকে বললো আজ 9 তারিখ, ও নাকি কোথায় গেছে। 9 তারিখের কথা শুনে ফৌজিয়ার মুখের হাসিটা চলে গেল। সে বিছানায় বসে পড়ল। সবাই এত ব্যস্ত যে আজকের ডেটটা কারো মনেই নেই। কি হলো তোর? আর বল, কোথায় গিয়েছে ও? আর আজকে কি? আজকের এই দিনে ওর মা ওকে একা করে চলে গিয়েছিল না ফেরার দেশে। মনিরারও কেন জানি এটা শুনে একটু দুঃখ লাগলো। জানিস, শুনেছিলাম ওর নাকি একটা সুখী পরিবার ছিল, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ। ওর মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাতে ওর মা মারা যায়। অনেক চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেনি। তখন আকাশের বয়স মাত্র 10 বছর। পরে ওর বাবা নাকি আর একটা বিয়ে করে। থেমে গেল ফৌজিয়া, তার চোখে পানি ভিড় করছে। কি হলো, থামলি কেন? বল না, তারপর কি হয়েছে? মনিরা হালকা ইমোশনাল হয়ে, বলছি না, ওর ভাগ্যটা অনেক খারাপ। ওর বাবার একটা বিয়ে করে, কয়দিন ভালো থাকলেও তারপর শুরু হয় সৎ মায়ের অত্যাচার। ঠিকমতো খেতে দিত না ওকে, জানিস? ঘরের সব কাজ করাতো, আর দিন শেষে মিথ্যা বলে ওর বাবার কাছে মারও খাওয়াতো। 2 বছর এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছে ছেলেটা। হঠাৎ একদিন আকাশ দেখে তার সৎ মা তার ভাইকে অনেক টাকা দিচ্ছে, আর আকাশের সৎ মাও আকাশকে দেখে ফেলে। রাতে ওর বাবা বাড়িতে আসলে আকাশের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বানিয়ে বানিয়ে বলে, আর বলে আকাশ নাকি ওকে মেরেছে। গায়ে অনেকগুলো দাগও দেখায়, যেগুলো সে নিজেই করেছিল। এসব দেখে আকাশের বাবাও আকাশকে প্রচুর মারে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফৌজিয়া মনিরার দিকে তাকিয়ে দেখে মনিরার চোখে পানি। ফৌজিয়া নিজের চোখের পানি মুছে বলল, বাহ, তোর চোখে পানি? এইটা তো অবিশ্বাস্য। একটা মানুষ এত পাষাণ কি করে হয়? সে তো মেয়ে, মায়ের জাত,
তাহলে একটা ছোট বাচ্চার সাথে এমনটা কি করে করতে পারলো? তুই এটা বলছিস? আগে নিজেকে শুধরা, পরে অন্যকে বলিস। তুইও তো কম অত্যাচার করিস না, গরিবদের মানুষ বলে মনে করিস না। যাই হোক, সেটা তোর ব্যাপার। কিন্তু মনিরা ফৌজিয়ার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। তোকে যে আমি আকাশের হিস্ট্রি বললাম সেটা যেন ও না জানে, প্লিজ। মনিরা মাথা নাড়িয়ে বসা থেকে উঠে চলে যেতে লাগলো দরজার কাছে। গিয়ে মনিরা পেছন ফিরে বলে, ফৌজিয়া মনিরার দিকে তাকাই। ফৌজিয়া, আমি অনেক খারাপ, তাই না রে? মনিরার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। ফৌজিয়া মুচকি এসে বলল, এটা তুই নিজেকেই জিজ্ঞাসা কর। সকাল 11টা বাজে। আকাশ গেট দিয়ে ছেটে প্রবেশ করছে, চোখ দুটি লাল হয়ে আছে। যত কষ্টই হোক না কেন, ছেলেরা খুব সহজে কাঁদে না। তবে সেটা যদি মায়ের ব্যাপার হয় তাহলে চোখ বাঁধা মানে না। ঠিক এমনটাই হয়েছে আকাশের। পাথর হৃদয়ের মানুষেরও মায়ের জন্য চোখে পানি পড়ে। আকাশের শার্ট প্যান্টে কাদা লাগানো, আকাশের চেহারা দেখে বোঝা যাচ্ছে তার মনের অবস্থা কেমন। বাড়ির ভেতরে প্রবেশ করে আকাশ। মামি আকাশের চেহারা দেখে ভয় পেয়ে যায়। মামি সোফায় বসে আছে, আকাশ ফ্লোরে বসে মামির কোলে মাথা রেখে বিনা শব্দে চোখের পানি ফেলছে। ফৌজিয়া মনিরার পাশেই দাঁড়িয়ে আছে। তবে মনিরা যেন কেমন লাগছে আকাশের চোখে পানি দেখে। যখন থেকে আকাশের সম্পর্কে সবকিছু জেনেছে তখন থেকে যে আকাশের কথা ভেবেই যাচ্ছে। তবে এখন আকাশের চোখে পানি দেখে যেন তারও কষ্ট হচ্ছে। বুকের ভেতরে যেন এক যুদ্ধ চলছে তার। তাতেই সবকিছু ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার ভেতরটা। কিন্তু কেন এমন হচ্ছে তার? মামি আকাশের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ, নিজেকে সামলাও। তুই না আমার ভালো ছেলে? আরে, ভালো ছেলেরা কাঁদে না। আকাশ মামির কোলে মাথা রেখেই আমতা আমতা করে বলল, জানো মামি, উনি আজকে আম্মুর কাছে এসেছিল। আজ ফৌজিয়ার বিয়ে। এই দিনটা অনেক কষ্টে হয়। যাদের মেয়ে আছে তাদের কলিজার টুকরো বাড়ি থেকে চলে যায়। সব থেকে কষ্ট পায় বাবারা, কারণ প্রতিটা মেয়ে তার বাবার পৃথিবী, বাবার রাজকন্যা। আকাশ নিজেকে সামলে নিয়ে সবাইকে সাহায্য করছে। মামি আকাশকে চোখে চোখে রাখছে সব সময়। কালকে যখন আকাশ বাড়িতে এসে ওই কথা বলছিল তখন চারিদিক নিস্তব্ধ হয়ে গেছিল। মনিরা সবার মুখের দিকে তাকিয়ে দেখছে। সে বুঝতে পারছে না সবাই এই কথাটা শুনে চুপ হয়ে গেল কেন। তখন রহমত মিয়া এগিয়ে এসে বলল, তুই কি সত্যি বলছিস ওটা রায়হান খানই ছিল? আকাশ ছলছল চোখে রহমত মামার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রহমত মিয়া আকাশের পাশে বসে পড়ল আর আকাশের এক গালে হাত রেখে বলল, সে আসতেই পারে, কারণ তোর মা উনার প্রথম স্ত্রী আর উনার এখানে যাওয়া স্বাভাবিক। আকাশের মাথায় একটাই চিন্তা, এত বছর কি করে কেন এলেন উনি আমার আম্মুর কাছে। কিছুক্ষণ পরে মামি আকাশকে তার রুমে নিয়ে যায়। মনিরা এবার বুঝতে পারছে কেন সবাই চুপ হয়ে গেছিল। তবে তার মন আকাশ সম্পর্কে জানতে চাচ্ছে, কৌতূহল জাগছে। আকাশ রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। এটা দেখে মামি বলে, যা, গোসল করে আয়, আমি তোর জন্য খাবার আনছি। আকাশ লক্ষ্মী ছেলের মতো গোসল করে বের হয়ে দেখে মামি খাবার নিয়ে বসে আছে। নে, খেয়ে নে। আকাশ মামির কাছে গিয়ে মামির মুখের দিকে তাকিয়ে রইল। মামি, আম্মু যদি বেঁচে থাকতো তাহলে কি তোমার মতো করে আদর করতো? সব মারাই এমন হয়। আকাশ এটা শুনে কল্পনা করতে লাগলো তার সৎমা তাকে গরম চামচ দিয়ে মেরেছিল, চড় মেরেছিল, লাঠি দিয়ে মেরেছিল, বাথরুমে একা বসে বসে মামা বলে কেঁদেছিল। নে, হা কর। মামি আকাশের মুখের সামনে খাবার নিয়ে বলল। আকাশের চোখে আবার পানি ভিড় করেছে। মামির দিকে তাকিয়ে আকাশ খেয়ে নিল। খাওয়া শেষে মামি বলল, এখন রেস্ট নে, নিচে যাওয়ার দরকার নাই। আকাশ, চল গেটের কাছে, টাকা ঝাড়তে হবে দুলা ভাইয়ের কাছ থেকে। আকাশ একটু হেসে বলল, টাকা দিয়ে কি করবি? আমাকে বল কত লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ওই মিস্টার, মনিরা পেছন থেকে বলল, এইটা একটা মজার খেলা, বিয়ের একটা নিয়ম বলতে পারেন। শুধুমাত্র টাকার জন্য এসব করা হয় না। হ্যাঁ, টাকার গরম দেখায়। আকাশ মনিরার দিকে এক পলক তাকিয়ে রিমনকে বলল, চল। মনিরাকে রেখে ওরা চলে গেল। মনিরা ওদের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে, রাগ হচ্ছে তার। আরে এটা কি হলো, আমাকে রেখে? হ্যাঁ, মিস্টার অ্যাটিটিউড, তোকে একবার বাগে পাই, তারপর দেখাবো মজা। নিজের দিকে একবার তাকালো মনিরা। একটা ডিজাইন করা কালো লেহেঙ্গা পরেছে সে। হালকা মেকআপ আর গহনায় পরি লাগছেই।
কপালে একটা ছোট্ট কালো টিপ, আর তাতেই তাকে অসাধারণ লাগছে। যে কোনো ছেলে তার দিকে তাকিয়ে তাকে গিলে খাবে। মনিরা আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তার দিকে তাকিয়ে আছে। তাহলে ওই হারামিটা কেন তাকালো না? এই না না, এইসব আমি কি ভাবছি? ও তাকাক আর না তাকাক, তাতে আমার কি? ওই মিস ইগো, ভাবা শেষ হলে এবার আসুন, নাকি আপনাকে আনতে রকেট পাঠাবো? আকাশ একটু দূর থেকে বলল মনিরাকে। এটা শুনে মনিরা একটু অবাক হয়। ওই ইগো মানে কি? হ্যাঁ, এক দৌড়ে আকাশের কাছে এসে আকাশ কিছু না বলে হাঁটতে লাগলো। এটা দেখে মনিরার শরীর রাগে জ্বলে যাচ্ছে। গেটে বরকে অনেক প্রশ্ন করা হচ্ছে। বেচারা অভ্র বাসের ওপর বাস খাচ্ছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। অভ্র তার পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কিন্তু হঠাৎ এমন কিছু হলো যা আকাশ আশা করেনি। অভ্র একজনকে পরিচয় করিয়ে দিচ্ছে। ইনি হলো আমার ফুপি জাহানারা বেগম, আর ইনি আমার ফুপা রায়হান খান। আমরা যাদের এড়িয়ে চলতে চাই, যাদের সামনে পড়তে চায় না, তাদের সাথে বারবার দেখা হয়ে যায়। উপস্থিত সবাই খুশি হলেও আকাশ মুখে হাসিটা ধরে রাখতে পারছে না। কারণ অভ্র যাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তারা হলো আকাশের বাবা ও সৎ মা। আকাশ ওদের দেখেই বুকের ভেতরে কেমন জানি করে উঠল। চোখের সামনে ভাসতে লাগলো সেই অত্যাচারগুলি যেগুলো ওরা আকাশের সাথে করেছিল। আকাশ আর সহ্য করতে পারল না। সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। আকাশ তাড়াহুড়ো করে যাওয়ার সময় মনিরার গায়ে হালকা টাচ লাগে। তাই সে আকাশের দিকে তাকিয়ে দেখে সে মুখে হাত দিয়ে তাড়াতাড়ি কোথাও যাচ্ছে। তাই মনিরাও আকাশের পেছনে যেতে লাগে। কিন্তু আকাশের ভাগ্য খারাপ, শেষ রক্ষা আকাশের হলো না। দরজার কাছে যেতেই আকাশ দেখে কবির চৌধুরী বডিগার্ডদের বাইরে দাঁড় করিয়ে ভেতরে আসছে। তাকে দেখে আকাশ পেছনে ফিরে তাড়াতাড়ি করে চোখ মুছে নেয়। মোছা শেষে মাথা উঁচু করে দেখে মনিরা তার দিকে তাকিয়ে আছে। সে আকাশকে চোখ মুছতে দেখে ফেলেছে। আকাশ তেমন গুরুত্ব দিল না, দৌড়ে কবির চৌধুরীকে জড়িয়ে ধরল। এদিকে মনিরা ভাবছে, এখন কেন আকাশের চোখে পানি এলো? কি এমন হয়েছে? কুছ তো গড়বড় হে। মাই বয়, কেমন আছো? বড় আব্বু, অনেক ভালো আছি। কবির চৌধুরী আকাশকে ছাড়িয়ে মুখের দিকে ভালো করে তাকালো। তোকে কতবার বলবো আমাকে মিথ্যা বলবি না? এখন বল কি হয়েছে? আকাশের চোখের দিকে তাকিয়ে আকাশ কিছু সময় চুপ করে থেকে বলল, মিস্টার রায়হান খান ও তার স্ত্রী এখানে। মুখ গোমরা করে বলল। কবির চৌধুরী একটু হেসে বলল, তো কি হয়েছে? তুই এখন আমার ছেলে আকাশ চৌধুরী, ওদের কিচ্ছু না। দরজার কাছে কবির চৌধুরীকে দেখে রহমত মিয়া, রিমন, মামি সবাই চলে এলো। স্যার, আপনি আসতে সমস্যা হয়নি তো কোনো? আরে রহমত, এটা আমার নিজেরও বাড়ি, তো টেনশন নিও না। আর আমার কোনো সমস্যা হয়নি। তখন রহমত মিয়া একটু জোর করেই বলল, অ্যাটেনশন প্লিজ, ইনি হলেন। কবির চৌধুরী রহমত মিয়াকে আটকে দিয়ে বলে, আরে আরে কি করছো? এটা আমারও বাড়ি, এমন ভাবে ইন্ডাকশন দেওয়ার কোনো দরকার নেই। একটু হেসে, তো আমি হলাম কবির চৌধুরী, রহমতের ভাইয়ের মতোই, বলতে পারেন বন্ধু। কিন্তু ও আমাকে বন্ধু মানে না, সবসময় সিরিয়াস মুডে থাকে। এটা করতে হবে, ওটা করতে হবে। রহমত মিয়ার মতো অ্যাক্টিং করে দেখালো। উপস্থিত সবাই হেসে উঠল। রায়হান খান ও তার স্ত্রী অভ্রের সাথে কথা বলছে। আমি একটা ছোট্ট বিজনেসম্যান, আর এ হলো আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। কবির আকাশের কাঁধে হাত রেখে আকাশ নিচের দিকে তাকিয়ে আছে। রায়হান খান আকাশের নাম শুনে চারপাশে তাকাতে লাগলো। সে দেখতে পেল তার একমাত্র ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আকাশ তার একমাত্র ছেলে। পরে ওদের কোনো সন্তান হয়নি। রায়হান খানের হাত থেকে জুসের গ্লাসটি নিচে পড়ে ভেঙে গেল। এই শব্দে সবাই রায়হান খানের দিকে তাকালো। রায়হান খান আকাশের সামনে এসে দাঁড়ালো। তার চিনতে অসুবিধা হচ্ছে না, কারণ আকাশ ছোটকালে যেমনটা ছিল ঠিক তেমনটাই আছে, শুধু শরীরে বড় হয়েছে। রায়হান খানের চোখে পানি। আকাশ, বাবা তুই কোথায় ছিলে? কত জায়গায় না তোকে খোঁজ করেছি, কোথাও পাইনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। বাবা, আমাকে মাফ করে দে, ফিরে আয় আমার কাছে, তোর বাবার কাছে। আকাশে দুই গাল ধরে আকাশ রায়হান খানের হাত দুটি সরিয়ে এক বুক কষ্ট নিয়ে বলল, কে আপনি? আমার বাবা তো ইনি কবির চৌধুরী, আর আমি আপনাকে চিনি না। আমি আসছি। বলে সিঁড়ি বেয়ে ওপরের দিকে চলে গেল। আমার ছেলে আমাকে চিনতে পারলো না। ভালো করেছে, এমনটাই হওয়া উচিত আমার সাথে।
চোখে পানি নিয়ে সিঁড়ির দিকে তাকালো। জাহানারা বেগমের চোখেও আজ পানি। কেন সেটা পরে বলবো। বিয়ে বাড়িতে হইচইয়ের বদলে নীরবতা পালন করা হচ্ছে। অবশ্য বিয়ে হয়ে গেছিল। ফৌজিয়া তার মাকে ইশারায় ডাকলেই কাছে আসলে বলে, আকাশকে ঠান্ডা করো গিয়ে, তাড়াতাড়ি যাও। মামি চলে গেল। অভ্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে না? ফৌজিয়া অভ্রকে বলল, কারণ তাদের দুজনকে পাশাপাশি চেয়ারে বসানো হয়েছে। অভ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পরে বলবো, এখন সামনে তাকাও। চাঁদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশ। সারা শরীর কাঁপছে তার। পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করে একটা সিগারেট মুখে নেয়। লাইটার দিয়ে জ্বালাতে যাচ্ছে, কিন্তু জ্বলছে না। রাগে নিচে আছাড় মারে লাইটারটা। মুখ থেকে সিগারেটটা হাতে নেয় আর তাকিয়ে থাকে আকাশের দিকে। উনি আপনার আসল বাবা, তাই না? পেছন থেকে মনিরা বলে ওঠেন। আকাশ পেছনের দিকে তাকিয়ে আবার সামনের দিকে ফিরে। মনিরা আকাশের কাছে এসে দাঁড়ায়। জানেন, জন্মের সময় মাকে হারিয়েছি। বাড়িতে যারা কাজ করত সবাই বলতো আমি নাকি রাক্ষসী। জন্মের সাথে সাথে মাকে খেয়ে ফেলেছি। আমার নাকি আরো অনেক সমস্যা আছে। এটা আমাদের এলাকার সবাই জেনে গিয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম। বাড়ির বাইরে অনেক শিশুরা খেলা করছিল, সবাই গরিব ঘরের। আমি তাদের সাথে খেলা করতে গিয়েছিলাম। তারা আমাকে অনেক মেরেছিল, বলেছিল আমি অনেক খারাপ। এটা আব্বুকে বলায় আমাকে সে ওদের কাছে নিয়ে যায় ওদের বিচার করতে। পরে ওখানকার লোকেরা আমাকে রাক্ষসী বলে, খারাপ বলে, আরো অনেক কিছু বলতে থাকে। আব্বুকে নানা কথা শুনতে হয়। তখন থেকেই ভাবতে শুরু করে যে গরিবরা ভালো না, ওদের মনে শয়তানের বসবাস। তাদের থেকে এড়িয়ে চলি, অপমান করি। আকাশ মনিরার দিকে তাকায়। সুন্দর চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। চোখে পানি এসেও আটকে গেছে। জানেন, এই প্রথম কাউকে মনের কথাগুলো বললাম। এই সব কিছু ফৌজিয়া জানে না। তবে এখন বুঝে গিয়েছি সব মানুষ এক না। খারাপ হলে ভালো মানুষও আছে অনেকেই। আকাশ কিছু বলছে না। তার মনে হচ্ছে এটা অন্য কেউ, যার মনে কোনো অহংকার নেই। আকাশ নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। নিচে চলুন, আজকে আপনার বোনের বিয়ে আর আপনি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছেন। আসুন আমার সাথে। বলে আকাশের হাত ধরে টানতে লাগলো মনিরা। আকাশ মনিরার হাত ধরার দিকে তাকিয়ে আছে। বস, অনেক চেষ্টা করেছি কিন্তু কবির চৌধুরীকে মারতে পারিনি। ভয়ে ভয়ে একটা ছেলে বলল জাবিরকে। জাবির চেয়ারে বসে হাতে পিস্তল ঘোরাচ্ছে। কবির বলেছেন, একবার না পারিলে দেখো শতবার, কিন্তু আফসোস তুই তার জন্য থাকবি না। বলে ঢিসকাও করে লোকটার কপালে গুলি করে দিল। বস, আমাকে মারবেন না। কবির চৌধুরী অনেক চালাক, আমাদের কিছু বুঝতেই দেয়নি। আমরা তোর গাড়ি ফলো করেছিলাম, কিন্তু কোথা থেকে সব অনেকগুলো গাড়ি এলো। 30টার মতো সব গাড়ি একই মডেল, একই কালার, কবির চৌধুরীর গাড়ির মতো। এতে করে ওকে মারতে পারলাম না। তবে বস, সে অনেক ভালো প্ল্যান করেছে বলতে হবে। কথা শেষ। আবার ঢিসকাও করে গুলি করে দিল ওই চামচাকে। পিস্তল থেকে ধোঁয়া উঠছে, সেটা জাবির শুকছে আর বলছে, শালা আমার লোক হয়ে আমার শত্রুর প্রশংসা করে। বলে আরো দুটি গুলি করলো ওর গায়ে। আকাশের হাত ধরে টেনে নিয়ে আসে মনিরা। ফৌজিয়ার বিদায়ের সময় মামি মনিরা অনেক কান্না করছে, যেন চোখ দিয়ে সাগর বয়ে যাবে। অন্যদিকে রহমত মামা, সে কান্না না করলেও তার কষ্টটা তার চেহারায় ভেসে উঠছে। হয়তো সে ফৌজিয়ার কথা ভেবে নিজেকে আটকে রেখেছে। আর রিমনকে তো পাওয়াই যাচ্ছে না। আকাশ নিজেকে শক্ত রেখে চারিদিকটা সামলাচ্ছে। যদি সবাই ভেঙে পড়ে তাহলে তো মেয়ে বিদায় হবে না। আকাশেরও আজ কষ্ট হচ্ছে, তবে সেগুলো বুকের গহীনে লুকিয়ে রেখেছে। কারণ আকাশও তো ফৌজিয়াকে নিজের বোন মানে। অবশেষে বিদায় হয়ে গেল। রহমত মামা স্তব্ধ। ড্রয়িং রুমে সবাই বসে আছে। মামি তার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলাচ্ছে। বড় আব্বু মাথা নিচু করে বসে আছে। মনিরা আকাশের পাশেই দাঁড়িয়ে আছে। তবে রায়হান চৌধুরী অনেকবার আকাশের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যখনই সে আকাশের কাছে আসে তখনই আকাশ অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। রায়হান চৌধুরী হতাশ হয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল। রিমন কোথায়? ওকে দেখছি না যে। রহমত মামা আশেপাশে তাকিয়ে বলল, মামা ও ছাদে আছে। ও, তা মনিরা মা, তুমি তো বাড়িতে যাবা,
তোমাকে এখন। মনিরা আকাশের দিকে এক নজর তাকালো। রিমন তো এখানে নেই। আকাশ, তুই ওকে একটু দিয়ে আয়। ভাঙা কণ্ঠে মামি বলল। আকাশ মাথা নাড়ালো। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরা তার পাশে বসে আছে। জানেন, একটা বাবার কাছে সব থেকে কষ্টদায়ক মুহূর্ত হলো মেয়ের বিদায়ের সময়। আঙ্কেল নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু তার চেহারায় ভেসে উঠেছিল সে কতটা কষ্ট পাচ্ছে। আকাশ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। তবে আজকে যতটা দুঃখ পেয়েছি তার সামনে শান্তিও পেয়েছি। মনকে হালকা করেছি, মনের ভেতর পুষে রাখা কথাগুলো কারোর সাথে শেয়ার করেছি। একইভাবে সামনের দিকে তাকিয়ে আছে। জানেন, এই যে ভালোবাসা, প্রেম, মোহাম্মত আমার কোনোদিনই বিশ্বাসে ছিল না। সব সময় ছেলেদের থেকে দূরে থেকেছি, জানি না কাকে ভালোবাসা বলে। শুনছেন তো কি বলছি আমি? মনিরা আকাশের দিকে তাকিয়ে। ফৌজিয়া বলেছিল এটা নাকি একটা ফিলিংস, যে তার কথা ভাবলেই মুখে মুচকি হাসি চলে আসে, চোখ বন্ধ করলেই তার চেহারা ভেসে ওঠে। এটা বলে মনিরা লম্বা একটা নিঃশ্বাস নিল আর বলল, যেদিন আপনার সম্পর্কে সবকিছু জেনেছি সেদিন থেকেই আপনার প্রতি আমার কোনো একটা অজানা অনুভূতি সৃষ্টি হয়েছে। সব সময় আপনার কথাই ভাবতে থাকি। কবে যে আপনি আমার এতটা প্রিয় হয়ে গেলেন আমি নিজেও বুঝতে পারিনি। তাই তো সব সময় আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, চোখে চোখে রাখি। যদি এটার নাম ভালোবাসা হয় তাহলে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, যার জন্য নিজের সব কিছু ছাড়তেও আমি রাজি। সেটা জীবনও হোক না কেন, অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে। প্লিজ দূরে সরিয়ে দিবেন না, প্লিজ। মনিরার চোখে পানি চিকচিক করছে। আকাশ সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ সে গাড়ি ব্রেক করলো, মনিরার দিকে তাকালো। সরি, আমাকে ক্ষমা করবেন বলে মনিরার মুখে একটা স্প্রে করলো আর মনিরার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। অজ্ঞান হয়ে আকাশের বুকে ঢলে পড়ল। আজকে সকালে আকাশ তার খবরিকে ফোন দিয়ে গালি দিতে থাকে যে আরমান আহমেদের খোঁজ এখনো তাকে দেয়নি কেন। লোকটি ভয়ে ভয়ে বলল, স্যার আমি তো গতকালকে মেইল করে দিয়েছি সবকিছু। আকাশ এটা শুনে ফোন কেটে দেয় আর ল্যাপটপ অন করে ইমেল চেক করে। সেখানে আরমান আহমেদের বায়োডাটা দেওয়া আছে। আর যখন আকাশ তার পরিবারের লোক দেখে সে তো অবাক হয়ে যায়। আরমান আহমেদের একমাত্র মেয়ে, নাম তাইবা মনি, ডাকনাম মনিরা। আকাশ এটা দেখে হেসে ওঠে যে তার শিকার তো তার পাশেই আছে। মনিরা আকাশের বুকের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আকাশ এক নজরে তার দিকে তাকিয়ে আছে। মনিরার চুলগুলো তার মুখের সামনে চলে এসেছে। এতে আকাশের দেখার সমস্যা হচ্ছে, তাই হাত দিয়ে পরম যত্নে চুলগুলো কানের পেছনে কুঁচে দিল। আমারও ইচ্ছা হয় তোমাকে ভালোবাসতে, নিজের করে নিতে, কিন্তু আমার জীবন তো কোনো দাম নেই। একজনের দয়ায় বেঁচে আছি। তাকে কথা দিয়েছিলাম তার কথা সব সময় শুনবো, তার কথা মতো নিজের লাইফ সাজাবো। এই জন্য তুমি এত কাছে থেকেও অনেকে দূরে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার যোগ্য না। এই হাত পারে শুধু মানুষ খুন করতে, আদর করতে পারে না। আকাশ ফিসফিস করে বলছে, পাপা তোমার ছেলে চলে এসেছে। জয় জাবিরের একমাত্র ছেলে, দেখতে একেবারে পালোয়ানদের মতো, তবে স্টাইলিস্ট আছে। জাবির জয়ের দিকে তাকাচ্ছে না। জয় গিয়ে জাবিরের সামনে চলে গেল, তার সামনে বসে। পাপা কথা বলো, দেখো তোমার ছেলে কত বছর পরে জেল থেকে এসেছে, আর তুমি। জাবিরের পাশে থাকা একটা লোককে ডাক দিল জয়। লোকটা জয়ের কাছে আসলেই জয় তার ঘাড়ে হাত রাখে আর বলে, পাপার কি হয়েছে, কথা বলছে না কেন? বলে ওই লোকটাকে মারতে লাগলো। লোকটাকে মেরে আধমরা করে ফেলেছে জয়। হঠাৎ জাবির বলল, কবির কবির চৌধুরী দেশে এসেছে, আমি ওর লাশ দেখতে চাই শুধু। জয় তার বাবার দিকে তাকালো আর বলল, তোমার কাজ হয়ে যাবে। সরি ডুড, বাবা কিছু বলছিল না তাই রাগ হচ্ছিল। উনি তো আমার বাবা, তাই ওনাকে কি করে মারি বল, তাই রাগটা তোর উপর ছাড়লাম। নিচে পড়ে থাকা লোকটার গাল মুখ দিয়ে গড়গড় করে রক্ত বেরোচ্ছে, ছটফট করছে। এ না না, মরবি না। এই যা, আস্তে না আস্তে খুনের খাতাটা খুলে ফেললাম। পরের দিন সকালে চোখ মিটমিট করে খুলছে মনিরা। মাথাটা একটু ভারী হয়ে আছে তার। বিছানার ওপরে শুয়ে আছে সে। সে আশেপাশে তাকায়, কিন্তু সবকিছুই অপরিচিত। কোথায় আছে সে, আর এটাই বা কার রুম? মুহূর্তেই মনিরার ঘুম ভাবটা চলে যায় আর সে ধরফরিয়ে উঠে পড়ে।
তাড়াতাড়ি উঠে সে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক ডাকাডাকি করলো মনিরা, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। তাই সে হতাশ হয়ে দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ল আর কালকের কথা ভাবতে লাগলো। গতকালকের কথা মনে পড়তেই মনিরার চোখ ভরে এলো। সে তো এই প্রথম কাউকে ভালোবেসেছিল, প্রথম কাউকে নিয়ে ভাবতে শুরু করেছিল, কিন্তু শুধু ছোট্ট একটা শব্দ সরি, এটাই তার সব স্বপ্ন ভেঙে তছনছ করে দিল। সে ভাবছে ভালোবাসায় কষ্ট হয়, এটা তো জানতাম, কিন্তু এতটা যে কষ্ট হবে তা জানা ছিল না। হঠাৎ মনিরার মনে হলো কেউ দরজা খোলার চেষ্টা করছে। তাই সে দরজা থেকে একটু দূরে সরে যায় আর একটা ফুলদানি হাতে নিয়ে নেয়। যে আসবে তাকে মেরে পালিয়ে যাবে, এটাই তার ভাবনা। দরজা খুলে একটা ছেলে, বয়স 19 কি 20, ভেতরে এলো আর সাথে সাথে মনিরা তার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি দিল। শালা, মেয়েদের কিডন্যাপ করা না তোকে আজ। ছেলেটা তো কিছু বলার সুযোগ পাচ্ছে না। মনিরা সমান তালে চড় ঘষে মেরে যাচ্ছে। ছেলেটা অনেক কষ্টে চিৎকার করে বলল, ভাই বাঁচাও আমারে। মনিরা ছেলেটিকে কেলিয়ে যাচ্ছে, আরো অনেক গালি দিচ্ছে। হঠাৎ কেউ এসে মনিরার মাজা ধরে উঁচু করলো। মনিরা হাত পা ছোড়াছুড়ি করছে। ওই কোন বেয়াদব আমাকে ধরো রে বলে যেই না মুখের দিকে তাকায়, অমনি মনিরার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। একজোড়া চোখ আগুনমুখী হয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরাকে নিচে নামালো।